নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটাই কাল হয়ে দাঁড়ালো। দেশে ফিরেই ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। শেখ হাসিনা এইদিকে আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান। নরেন্দ্র মোদীর প্ল্যান সাকসেস। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। 40 মিনিটের মধ্যে কি কথা হয়েছে তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর মোদী ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব। দেখা গেল যে সেই অনিশ্চয়তার দেয়াল টপকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে আধা ঘন্টারও বেশি তারা বৈঠক হলো এবং সব বিষয়, যাবতীয় বিষয় সেখানে আলোচনা হলো। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। ইউনূসকে এখনই বিতাড়িত করে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে, না হলে সে বাংলাদেশটা একদম ধ্বংস করে দিয়ে দুর্ভিক্ষের দিকে দিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের আলোচনা কিছুতেই থামছে না। আস্তে আস্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। এতে কঠিনভাবে বিপদে পড়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ওইদিকে আবার নরেন্দ্র মোদীও কঠিনভাবে সমালোচিত হচ্ছেন ভারতে। আসলে এই বৈঠকে কি হয়েছিল, এই বৈঠকের মূল রহস্য কি? দর্শক মণ্ডলী, অনেকেই বলতেছে এই বৈঠকটি একটি গোপন কক্ষে হয়েছে। সে গোপন কক্ষে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন। এই বৈঠককে কেন্দ্র করে যে সমালোচনা হচ্ছে, এই সমালোচনা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সে তাছাড়াও এই গুরুত্বপূর্ণ বৈঠকের পেছনে কি রহস্য লুকিয়ে আছে, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে দর্শক শ্রোতা, শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং সেনাপ্রধান শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবেন। এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপনারা বিশ্লেষণ শুনতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়। শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদী কেন মানে ডক্টর মোদী ইউনূসের সাথে গিয়ে হাত মিলাইলো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, দেশ বুঝি না আগে মানে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন দেশ বুঝি না আগে পাকিস্তান জিন্দাবাদ, এই টাইপের যারা আছেন এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম। বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ব্যক্তি ক্যারেক্টার, আপনি যদি ব্যক্তি দেখেন, দেশ বাদ দেন, ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে, তিনি ভারতের প্রধানমন্ত্রী। বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এজ এ পার্সন, এজ এ স্কলার, এজ এ নোবেল লরিয়েট, এজ এ তার বিচক্ষণতা, এটা আকাশ। আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দেশের জন্য অনেক কিছু হইলেও, বাট দুইটা প্রদীপ যদি আমরা তুলনা করি, সেখানে এই প্রদীপটা অনেক মানে কি বলা হয় যে ধীর গতিতে বা নিভু নিভু জ্বলতে থাকা একটা প্রদীপ। এখন ডক্টর মোদী ইউনূসের সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন, একটা কথা যখন তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে এটা ডরে ভয়ে বলছেন, অথবা মুখ রক্ষার খাতিরে, অথবা আই ডোন্ট নো ওয়াই, বাট তিনি বলছেন। আর এটা বলা ছাড়া কোনো গতিও ছিল না। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একটা কথা চলছিল, এর পাশাপাশি এখানে কথা চলছিল যে বাংলাদেশকে ভারত কি সাপোর্ট করে নাকি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে, বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, অথবা এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গত 7 মাস যা ঘটছে দুই দেশের মধ্যে বিবাদমান দূরত্ব সবকিছুর পরে। তো মোদী বলছে যে ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে, মানে নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে না। তো কাকে সাপোর্ট করে? নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলকে না, বরং বাংলাদেশের জনগণকে, জনগণের সাথে আছে তাদের সম্পর্ক, মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক। আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে ডক্টর ইউনূস বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ, দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। তারপর ৭১ ইস্যুতেও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের ভূমিকার জন্য। তো এর বাহিরে মোদীর সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কি আলোচনা হয়েছে, এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখছেন। ভারতের যিনি মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ করছেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে 40 মিনিটের মধ্যে কি কথা হয়েছে। বাট তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর মোদী ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব। তবে নরেন্দ্র মোদী টোটাল যেই অ্যাক্টিভিটিস খারাপ না, বিনয় দেখাইছেন, কারণ ডক্টর মোদী ইউনূস তিনি বিনয়ের যোগ্য। দেখেন, রাজনীতির হিসাবে আলাদা। আবারও বলি, যখন ইস্যুটা হবে দেশ টু দেশ, এটা ভারত হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, মালদ্বীপ, আমেরিকা, যেই হোক, আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে ক্ষমতায়, আজকে বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, ডক্টর ইউনূস থাকুক, যেই থাকুক, যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেখাবেন, এটাতে দেশ হিসাবে, জাতি হিসাবে আমার কাছে গর্ব ফিল হয় যে হ্যাঁ, আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল, অথবা কি বলা হয় যে পাওয়ারফুল,
অথবা আলোকিত একজন মানুষ। আর ওই যে রাষ্ট্রের প্রধান, এখন দেখেন ট্রাম্প পাগলা, কিন্তু আমেরিকার প্রধান সে প্রেসিডেন্ট, তারে সারা পৃথিবী এখন চাটবে, এটা আলাদা। কিন্তু কোয়ালিটিতে, ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন ট্রুডোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট হু কেয়ার, আমেরিকার সে প্রেসিডেন্ট, তাই না? আর জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী। সো এই জায়গাতে আকাশ পাতাল পার্থক্য আছে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নরেন্দ্র মোদীর টোটাল অ্যাক্টিভিটিস, কথাবার্তা সবকিছু মিলিয়া মনে হচ্ছে যে একটা আগাড়ি কোন সময় চিন্তা ছিল যে মানে কখন বৈঠকটা শেষ হবে। কারণ ভারতে যাওয়ার পর তো আমার একটা জবাব দিতে আছে তার দলের মধ্যে, যে দেখেন আপনি এখানে গেলেন, সমালোচনার একটা ইস্যু আছে, দেখা যাক কি হয়। তবে ওভারঅল যেটা হয়েছে দুই দেশের জন্য ভালো হয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একেবারেই মুখ দেখাদেখি বন্ধ ছিল গত 8 মাস। এমন একটি বয়ান বা এমন একটি ধারণা যখন বাস্তবেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল এবং তিক্ততা বাড়ছিল, মতবিরোধ বাড়ছিল নানা ইস্যুতে, তখন বিমস্টেকে একটা নজর ছিল সবার যে এখানে কি দুই দেশের মধ্যে একটা সম্পর্ক ঝালাই করা কোনো সুযোগ আছে কিনা। তো শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু অনিশ্চিতই ছিল, কিন্তু পরে দেখা গেল যে সেই অনিশ্চয়তার দেয়াল টপকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে আধা ঘন্টারও বেশি তারা বৈঠক হলো এবং সব বিষয়, যাবতীয় বিষয় সেখানে আলোচনা হলো খুবই আন্তরিক পূর্ণ পরিবেশে, যেখানে ডক্টর ইউনূস 10 বছর আগে একটা বিজ্ঞান সম্মেলনে নরেন্দ্র মোদী যে ছবি মানে যে পদক দিয়েছিলেন, সেই পদক দেওয়ার ছবিটা বাধাই করে তাকে উপহার হিসেবে দিয়েছে। এটা একটা বেশ চমৎকৃত একটা ব্যাপার ঘটে গেল। এর বাইরেও কিন্তু আরো কিছু ঘটনা ঘটেছে দর্শক। নৈশভোজের কথা খেয়াল করেন, নৈশভোজে কিন্তু পাশাপাশি বসছেন, সেখানেও কিন্তু আলোচনা হয়েছে কিভাবে, যেখানে একেবারেই বিপরীতমুখী অবস্থান, ওই আয়োজনটা তাহলে নেপথ্যে কি এমনভাবে সাজানো হলো যাতে নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে একটু সম্পর্কটা কাছাকাছি, কথা বলার সুযোগ। তেমন করে কি অন্যান্য নেতারাও 7টা দেশের যেই সংগঠন এই বিমস্টেক, তাহলে থাইল্যান্ডেরও কি একটা ভূমিকা ছিল কিনা, আয়োজকদের একটা ভূমিকা ছিল কিনা, যে এই সুযোগে নরেন্দ্র মোদীর কাছাকাছি নিয়ে আসা যায় কিনা ডক্টর ইউনূসকে, অথবা ইউনূসের কাছাকাছি নিয়ে আসা যায় কিনা নরেন্দ্র মোদীকে, তেমন একটি বিষয় কিনা, এটা নিয়ে এখন কূটনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে যে কিভাবে তারা নৈশভোজে পাশাপাশি বসছেন। এবং সেখানে কিন্তু কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে যে মানে নরেন্দ্র মোদী খুব একটা পাত্তা দিচ্ছেন না, কিন্তু আবার দেখা গেল যে না, অবশ্যই পাত্তা দিচ্ছেন এবং যথেষ্ট আগ্রহ নিয়ে কথাও বলেছেন তারা। তো আজকের পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সংক্ষিপ্ত বৈঠক হতে পারে এমন একটা আভাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার তাকেই আলাপে মগ্ন থাকতে দেখা গেছে ব্যাংককে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। মানে যখন কি প্রথম সারিতে বসছে পাশাপাশি নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পেছনের সারিতে কিন্তু অজিত দোভাল এবং খলিলুর রহমান অনেকক্ষণ ধরে তারা নিজেরা আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন বিষয়বস্তু কিন্তু প্রকাশিত হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দূরত্ব, এই দূরত্বটা কিভাবে দূর করা যায়, কিভাবে কাছাকাছি আনা যায়, এই বিষয় নিয়ে শুধু ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী পাশাপাশি বসলেন বিষয়টা শেষ হয়ে গেল তা না। আপনারা জানেন যে অজিত দোভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অনেক দিন, এবং সবাই জানে যে তার কতখানি গুরুত্ব। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যান দিল্লিতে, ভারতের পক্ষ থেকে একজনই কথা বলেছেন, তার সঙ্গে দেখা করেছেন, সে হচ্ছে অজিত দোভাল। তার মানে নিরাপত্তা নিয়ে, তারপরে সম্পর্ক নিয়ে, মানে 2 দেশ 3 দেশ আন্তঃসম্পর্ক, কোন দেশের সাথে কোন দেশের কেমন সম্পর্ক থাকবে, নিরাপত্তা, কূটনীতি, এই পুরো বিষয়টা হ্যান্ডেল করা হচ্ছে অজিত দোভাল। সেই অজিত দোভাল কিন্তু শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং আজকে গতকালকে দেখা গেল যে ওই খলিলুর রহমানের সঙ্গেও তারা অনেকক্ষণ ধরে আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। বলা হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই 4 জনই বর্তমানে ব্যাংককে রয়েছেন 7 দেশের আঞ্চলিক বিমস্টেকের শীর্ষ সম্মেলনে। এবং তারা নৈশভোজে থাই প্রধানমন্ত্রী পেতংতন সিনাওয়াত্রার আয়োজিত নৈশভোজে তারা অংশ নিয়েছেন। প্রেস উইং এর ছবিতে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদী পাশাপাশি সামনের সারিতে বসা। কি করে নৈশভোজে পাশাপাশি হলো, তাদের আসন, তাদের আলাপের সুযোগ করে দেওয়ার জন্য এমনটি করা হয়েছে কিনা, এমন প্রশ্ন অনেকের মনে। বাংলাদেশ সরকারের একজন সংশ্লিষ্ট কর্মকর্তার জানতে চেয়েছিলেন, তিনি জানান নৈশভোজের আয়োজক থাই প্রধানমন্ত্রীর আসন মাঝে রেখে তার ডানে বামে দুপাশে 7 দেশের নামের ইংরেজি বর্ণক্রম অনুযায়ী আসন বিন্যাস করা হয়েছে, তাতে মানে কাকতলীয়ভাবে বাংলাদেশ এবং ভারতের মানে পাশাপাশি তারা বসছে। এটাও হইতে পারে, আবার তারাও তো জানে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং
মোদি ইউনূসের যে একটা বৈঠক হওয়া দরকার, হয়তো একটা কূটনৈতিক উদ্যোগ ছিল, তারই একটা প্রতিফলন ঘটলো যে পাশাপাশি তারা বসছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আরেকটা ছবি যেটা প্রকাশ হয়েছে, সেটা দেখা যাচ্ছে পেছনের অন্য একটা টেবিলে আলাপে মগ্ন ছিলেন অজিত দোভাল এবং খলিলুর রহমান। এতে মনে করা হয় যে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কমিয়ে আনার তারা উপায় খুঁজছেন, সেই বিষয়ে আলোচনা করছেন। পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে তাদের এই সামগ্রিকভাবে বিমস্টেকে সাইড লাইনের এই আলাপ আলোচনাগুলো দুই দেশের সম্পর্কের সামনের দিনগুলো কেমন যায়। আজকে বাংলাদেশের জন্য এটি খুবই দুঃখজনক একটি নিউজ হচ্ছে, যে সেটি হচ্ছে যে আমরা দেখলাম নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন হয়েছে, যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ এবং ইসলামিক মৌলবাদের উত্থান করছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশে যে আমরা যে বলে আসছি, দীর্ঘদিন যাবত আমরা যে কথাটি বলে আসছি, যে বাংলাদেশে এই ইনুস, সুদখোর মহাজন ইনুস বাংলাদেশে মৌলবাদকে ব্যবহার করে, জঙ্গিবাদকে ব্যবহার করে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এবং ক্ষমতায় থাকতে চাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে সেটি প্রতিবেদন করেছে, এবং সেটি প্রতিবেদন করে প্রমাণিত করেছে যে আসলেই এই দেশের মানুষ যে কথাটি বলে আসছিল দীর্ঘদিন যাবত, যে এই ইনুস বাংলাদেশে জঙ্গিবাদের প্রবক্তা এবং জঙ্গিবাদের মূল নেতা হচ্ছে এই ইনুস। ইনুস জঙ্গিবাদের উপরে ভিত্তি করে, জঙ্গিবাদের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন। আর সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চায় না যে বাংলাদেশের মতো একটি দেশে, বাংলাদেশ সহ বা অন্য কোনো দেশেই জঙ্গিবাদের উত্থান হোক, মৌলবাদীদের উত্থান হোক। এটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ আসলে কেউই চায় না। সেজন্য আমরা দেখলাম কি যে এটাকে বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম যে কাজটি করেছে তাদের, যে সেটি হচ্ছে যে বাংলাদেশের উপরে কিন্তু অলরেডি স্যাংশন দেওয়া শুরু করে দিয়েছে। সেই স্যাংশন আস্তে আস্তে প্রথমে আসছে বাংলাদেশের উপরে, গার্মেন্টস সেক্টরের উপরে বা বাংলাদেশের পণ্যের উপরে, তারপরে সেই স্যাংশনটা আস্তে আস্তে যাবে হচ্ছে সেনাবাহিনীর উপরে। জাতিসংঘ ইউনাইটেড নেশনে মিশনে বাংলাদেশ থেকে কোনো সৈন্য নেওয়া হবে না এবং তাদের উপরে এটা বাংলাদেশের সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে। প্রাথমিক যে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে পণ্য, সেই পণ্যের উপরে আগে 15% টেরিফ ছিল, সেই টেরিফটা এখন 37% করেছে। তার মানে হচ্ছে বাংলাদেশের উপরে একটা বড় ধরনের, আপনি বলতে পারেন যে যেটা একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বড় ধরনের একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে পড়ার সম্ভাবনা আছে, বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশে যে টোটাল যে এক্সপোর্ট হতো বাংলাদেশ থেকে, সেই টোটাল এক্সপোর্টের 25% শুধু ইউএসএ তে হতো, এবং $480 কোটি বাংলাদেশ এখান থেকে রেভিনিউ পেত শুধু যুক্তরাষ্ট্র থেকে, যা হচ্ছে প্রায় $4.8 বিলিয়ন, প্রায় $5 বিলিয়ন রেভিনিউ আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই নিষেধাজ্ঞা দেওয়ার, এই রেস্ট্রিকশন দেওয়ার পরে, এই টেরিফটা আরোপ করার পরে, 37% দেওয়ার পরে এখানে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি মোটামুটি একেবারে বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস সেক্টরগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে। আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি, দেখেন যে বাংলাদেশে কিন্তু অলরেডি 7,400 গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ভারতের উপরে যেখানে আপনারা দেখেন যে কিভাবে বাংলাদেশকে রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসছে, ভারতের যে টেরিফটা 26%, পাকিস্তানে 29%, সেখানে বাংলাদেশের উপরে সেই টেরিফ চার্জ করা হয়েছে 37%। তার মানে হচ্ছে বাংলাদেশের থেকে আর এই রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে আর হচ্ছে না, যার ফলে গার্মেন্টসগুলো অলরেডি 7,400 গার্মেন্টস কর্মী গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। 50 লক্ষ শ্রমিক অলরেডি বেকার হওয়ার পথে। সো 50 লক্ষ শ্রমিক যদি বেকার হয়, আর যদি সারা বাংলাদেশে 50 লক্ষ, একজনের পরিবারে যদি 4-5 জন করে লোক থাকে, তাহলে কত লক্ষ বা কোটি লোক বেকার হয়ে পড়বে। সো বাংলাদেশ তো ডেফিনেটলি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। সো বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই ইনুস বাংলাদেশকে জঙ্গিবাদের উপরে ভর করে, জঙ্গিবাদের উপরে নির্ভর করে বাংলাদেশটাকে সে শাসন করতে চাচ্ছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে বিশ্বের বিভিন্ন দেশে, সে সামাজিক ব্যবসা করার জন্য, সে তার ট্যাক্স মওকুফ করার জন্য। তাই বাংলাদেশটাকে বাঁচাতে হলে, গার্মেন্ট শিল্পকে বাঁচাতে হলে, বাংলাদেশের শ্রমিকদেরকে বাঁচাতে হলে, বাংলাদেশটাকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমি মনে করি এখনই এই মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে ইনুসকে পরাজিত করতে হবে। ইনুসকে বাংলাদেশের এখান থেকে বিতাড়িত করে, ইনুসকে এখনই বিতাড়িত করে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। না হলে সে বাংলাদেশটা একদম ধ্বংস করে দিয়ে দুর্ভিক্ষের দিকে দিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ প্রতিবেদন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। দর্শক, আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না, কারণ এই সম্পর্কে আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে অবগত আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নাকি যখন তখন চলে যাবে, এইদিকে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যেসব প্রতিবেদন শুনতে পারলেন, দর্শক মণ্ডলী, এইসব প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত কি? এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে
আপনারা কি চান, ডক্টর ইউনূস কি ক্ষমতা ছেড়ে দিক, নাকি শেখ হাসিনা আবারও ক্ষমতা পাক, নাকি বিএনপি আবারও ক্ষমতায় যাক? দর্শক মণ্ডলী, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।